সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনার্স চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 হতে বিজনেস কম্বিনেশন অর্থাৎ হোল্ডিং কোম্পানির একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনারা যারা অনার্স 4th ইয়ারে হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাদের জন্য আজকের আয়োজন, যে অধ্যায়টি বিজনেস কম্বিনেশন অর্থাৎ ব্যবসায়ের সমাবেশ, যাকে হোল্ডিং কোম্পানির অঙ্ক বলা হয়ে থাকে। এই অধ্যায় থেকে অনেক সময় দুটি প্রশ্ন হয়ে থাকে প্রশ্নে। আপনারা যদি বিগত প্রশ্নগুলো ঘাটাঘাটি করে থাকেন, বিগত ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনগুলো ফলো করেন, তাহলে দেখবেন একাধিক সালেই আমাদের একাধিক অঙ্ক এসেছে এই অধ্যায় হতে। তাহলে অধ্যায়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিধায় আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই অধ্যায়টি। চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বোর্ডে। যেটি আলোচনায় নিয়ে এসেছি তা হলো বিজনেস কম্বিনেশন, ব্যবসায়ের সমাবেশ, যাকে হোল্ডিং কোম্পানি বলা হয়। এই অধ্যায়ের এটি আজকে আমার প্রথম লেকচার, এই কারণে আমি লিখে দিয়েছি লেকচার নাম্বার 1। তো বিজনেস কম্বিনেশনের অঙ্কটি অর্থাৎ এই অধ্যায়ের প্রধান করণীয় বিষয় হলো কনসোলিডেটেড ব্যালেন্স শিট অর্থাৎ সংবদ্ধ স্থিতিপত্র তৈরি করা। এই সংবদ্ধ শব্দের অর্থ হলো একত্রিত করা। এই সংবদ্ধ শব্দের অর্থ হলো একত্রিত করা। কাদেরকে একত্রিত করতে হবে সেটি আগে আপনাকে জানতে হবে। দুইটি কোম্পানিকে মূলত একত্রিত করা হয়। একটি হলো হোল্ডিং কোম্পানি, যাকে সংক্ষেপে আমরা HLTD অর্থাৎ হোল্ডিং লিমিটেডকে বোঝানোর চেষ্টা করেছি। সাবসিডিয়ারি কোম্পানি অর্থাৎ SLTD। HLTD বলতে হোল্ডিং আর SLTD বলতে সাবসিডিয়ারি, অর্থাৎ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানিকে একত্রিত করা হয়। এটাই হলো আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিট। যে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে অধিগ্রহণ করে নেয় বা ক্রয় করে নেয় তাকে হোল্ডিং কোম্পানি বলা হয়। সাবসিডিয়ারি কোম্পানি বলতে কিন্তু অধীনস্থ কোম্পানি, অপেক্ষাকৃত ছোট কোম্পানি। আর যে কোম্পানিটি একটু সাইজে বড়, আকারে বড়, মূলধনে বড়, শেয়ার সংখ্যা দিয়ে বড়, সেটি হলো আমার হোল্ডিং কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানি কিন্তু সর্বদাই সাবসিডিয়ারি কোম্পানিকে গ্রহণ করবে। মুনাফা বন্টনের অনুপাত চুক্তি ভিত্তিতে তার কাছ থেকে তার স্থাবর সয় সম্পত্তিগুলো বুঝে নিবে। তাকে লাভের কিছু অংশ দেওয়ার শর্তে তাকে ব্যবসায়ে রাখার নিমিত্তেই এই দুইজনকেই একত্রিত করা হয়। আমি এখানে ব্যাখ্যা লিখে দিয়েছি। যে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে অধিগ্রহণ করে নেয় বা ক্রয় করে নেয় তাকেই হোল্ডিং কোম্পানি বলা হয়। আর হোল্ডিং কোম্পানি তুলনামূলকভাবে একটু বড় এবং সাবসিডিয়ারি কোম্পানি অপেক্ষাকৃত ছোট ধরনের হয়ে থাকে। কোম্পানি ছোট বড় নির্ধারিত হয় মূলত শেয়ার ক্যাপিটাল বা শেয়ার সংখ্যা দ্বারা। যে কোম্পানির শেয়ার ক্যাপিটাল বেশি তাকেই বলা হয় হোল্ডিং, আর যে কোম্পানির শেয়ার সংখ্যা কম তাকে বলা হয় সাবসিডিয়ারি। তাহলে সাবসিডিয়ারি এবং হোল্ডিং এই দুটি কোম্পানিকে একত্রিত করে যখন আমরা অঙ্কটা সমাধান করি, এটাই হয়ে যায় আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে গেলে ব্যালেন্স শিটটা তৈরি করার পূর্বে আমাদের 9টি গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস করতে হবে। বলেন তো কয়টি? 9টি। প্রতিটি অঙ্কেই এই 9টি গুরুত্বপূর্ণ ওয়ার্কিংসের দরকার হয়। যে 9টি ওয়ার্কিংস আমাদের দরকার তা হলো: 1 নাম্বার ডেট অফ পারচেজ অথবা অ্যাকুইজিশন। পারচেজ মানে ক্রয় করা, অ্যাকুইজিশন মানেও ক্রয় করা বা অধিগ্রহণ করা। 2 নাম্বার শেয়ার প্রফিট রেশিও। 3 নাম্বার কারেন্ট ইয়ার প্রফিট। 4 নাম্বার প্রি ইকুইজিশন প্রফিট অথবা ক্যাপিটাল প্রফিট। 5 নাম্বার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অথবা রেভিনিউ প্রফিট। 6 নাম্বার মাইনরিটি ইন্টারেস্ট। 7 নাম্বার কস্ট অফ কন্ট্রোল। 8 নাম্বার আনরিয়ালাইজড প্রফিট এবং 9 নাম্বার ইনকাম স্টেটমেন্ট ফর হোল্ডিং লিমিটেড। এই গুরুত্বপূর্ণ এই 9টি ওয়ার্কিং সুন্দরভাবে সমাধান করে, ওয়ার্কিংগুলোকে পর্যাপ্তভাবে যথাযথভাবে করে তারপরে আপনি ব্যালেন্স শিটে চলে যাবেন। আসলে এই ব্যালেন্স শিট তো আমরা জানি যে সম্পদ এবং দায়ের সমাহার, অর্থাৎ ব্যালেন্স শিটের এক পাশে সম্পদগুলো বসে আর এক পাশে দায়গুলো বসে। সম্পদ এবং দায়গুলোর আমরা পাবো কোথায়? এই ওয়ার্কিংসের মাধ্যমে কিছু সম্পদ এবং কিছু দায় আমরা পেয়ে যাব।
পাশাপাশি প্রশ্নেই আমাদের ব্যালেন্স শিটে কিছু সম্পদ এবং দায় দেওয়া থাকবে, সেগুলোকেই হয়তো কোনোটা বাড়িয়ে বা কোনোটা কমিয়ে বা সমন্বয় সাধন করে এই ব্যালেন্স শিটটা রচনা করা হয়। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই অধ্যায়ের মূল করণীয় বিষয়, কনসোলিডেটেড ব্যালেন্স শিট, একটি মাত্র ব্যালেন্স শিট তৈরি করতে হয়। আর একটি মাত্র ব্যালেন্স শিট তৈরি করতে গেলে আমাকে এই 9টি ওয়ার্কিংস পর্যাপ্ত যথাযথভাবে সম্পাদন করতে হবে। ওয়ার্কিংগুলো যথাযথভাবে সম্পাদন করে তারপরে অঙ্কে আমি চলে যাব। তবে এর প্রাথমিক যে কথা সেটা হলো, হোল্ডিং কোম্পানি ব্যবসাটাকে বাড়ানোর লক্ষ্যে আরও একটি সহকারী কোম্পানিকে অধিগ্রহণ করে নিবে, অর্থাৎ তার ব্যবসায়ের পরিধিকে বাড়ানোর জন্য, তার মূলধনকে বাড়ানোর জন্য, বা অধিক মুনাফা লাভের আশায়, বা অধিক জনকল্যাণমূলক কাজের জন্য, বা অধিক মুনাফা লাভের আশায় মূলত এই হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে অধিগ্রহণ করবে, সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয় করে নিবে, অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয় করে নিয়ে নিজের নামে ব্যবসাটা পরিচালনা করবে। এটাই মূলত ব্যবসায়িক সমাবেশ, বা এটাকেই বলা হয় আমাদের বিজনেস কম্বিনেশন। তো এখন আসি, এই অধ্যায়ের প্রধান করণীয়টি আমি আগেই বলেছি, কনসোলিডেটেড ব্যালেন্স শিট। আর এটা করতে গেলে আমাদের এই 9টি ওয়ার্কিং পর্যায়ক্রমে আপনাকে করে নিতে হবে। এই 9টি ওয়ার্কিং যদি আপনি সুন্দরভাবে করে নিতে পারেন, অঙ্কের 90% কাজ শেষ হয়ে যাবে, আর 10% শুধু বাকি থাকবে, যেটি প্রশ্নে থাকা ব্যালেন্স শিট দেখে দেখে যে সম্পদগুলো বাড়াতে বলা হয়েছে বাড়িয়ে দিবেন, যে সম্পদগুলো কমাতে বলা হয়েছে কমিয়ে দিবেন। এটাই হলো আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এখন আসেন, এই ব্যাখ্যাগুলোই আমাদের অঙ্কের প্রধান বিষয়, যেগুলো আপনাকে জানতে হবে সেগুলো আমি ব্যাখ্যা করে লিখে দিচ্ছি। 1 নাম্বার ওয়ার্কিংসটা ছিল আমাদের মূলত ডেট অফ পারচেজ। ডেট অফ পারচেজ, আমি যদি ডেট অফ পারচেজ লিখি তাও হবে, আর আমি যদি ডেট অফ একুইজিশন লিখি তাও কিন্তু হবে। আপনি যেটা লিখবেন সেটাই রাইট হবে। এটি এমন একটি তারিখ, এটি এমন একটি তারিখ, এটি এমন একটি তারিখ যে তারিখে হোল্ডিং লিমিটেড সাবসিডিয়ারি লিমিটেডকে ক্রয় করে নেয়। তাহলে আমরা যে বিষয়টি লিখেছি তা হলো, এটি এমন একটি তারিখ যে তারিখে হোল্ডিং লিমিটেড সাবসিডিয়ারি লিমিটেডকে ক্রয় করে নেয়। এই তারিখটি আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে, জাস্ট দেখে দেখে লিখতে হবে। আরেকবার বলি, এই ক্রয় বিক্রয়ের তারিখটি আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে, জাস্ট আমাদেরকে দেখে দেখে লিখতে হবে। আর যদি কোনো ক্রমে এই ডেট অফ পারচেজ কথাটি প্রশ্নে না থাকে, তাহলে তারিখটা হয়ে যাবে 31 ডিসেম্বর। আমি আরেকবার বলি, ডেট অফ পারচেজ আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। যদি ডেট অফ পারচেজ আমাদের প্রশ্নে কোনো ক্রমে দেওয়া না থাকে, তাহলে মনে রাখবেন এই ডেটটা হয়ে যাবে আমাদের 31 ডিসেম্বর। কি হয়ে যাবে? 31 ডিসেম্বর হয়ে যাবে। এটা নিয়ে অতিরিক্ত টেনশন করার কোনো কারণ নেই। আমি যাচ্ছি শেয়ার প্রফিট রেশিও, 2 নাম্বার সিরিয়ালটি আমি লিখে দিয়েছিলাম, শেয়ার প্রফিট রেশিও। তাহলে আপনি লিখবেন, এটি এমন একটি তারিখ, এটি এমন একটি তারিখ, সরি, এটি এমন একটি অনুপাত, এটি এমন একটি অনুপাত যে অনুপাতে হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে যাবতীয় বিষয়াদি বণ্টিত হবে। যাবতীয় বিষয়াদি বণ্টিত হবে। যাবতীয় বিষয়াদি বলতে এটা প্রশ্নে নির্দেশ দেওয়া থাকবে, কি কি দুইজনের মাঝে বন্টন হবে, এটা চুক্তিতে উল্লেখ থাকবে। সেই চুক্তি মোতাবেক যেটি যেটি বন্টন হওয়ার কথা সেগুলো আমরা এই অনুপাতের মাধ্যমে বন্টন করে দিব। এই অনুপাত নির্ণয় করার জন্য, এই অনুপাত নির্ণয় করিবার জন্য, এই অনুপাত নির্ণয় করার জন্য
সর্বপ্রথম সাবসিডিয়ারি লিমিটেডের নাম্বার অফ শেয়ার নির্ণয় করে নিতে হয়। সাবসিডিয়ারি লিমিটেডের নাম্বার অফ শেয়ার নির্ণয় করে নিতে হয়, নির্ণয় করে নিতে হয়। যে ব্যাখ্যাটি আমি করেছি এটা এমন একটি অনুপাত, এই অনুপাত দিয়েই মূলত হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে যাবতীয় বিষয়গুলো বন্টন হবে এক এক করে। তাহলে সেই অনুপাতটা প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে না, তাহলে অনুপাত আমাকে বের করে নিতে হবে। আর যদি অনুপাত দেওয়াই থাকে যে তারা এই অনুপাতে বন্টন করে সব কিছুই, তখন আর এই 2 নাম্বার ওয়ার্কিংসের জন্য শেয়ার প্রফিট রেশিও নির্ধারণ করার দরকার নাই। আর যদি অনুপাতটা স্পেসিফিকলি বের করে দেওয়া না থাকে, তাহলে অঙ্কটাকে সমাধান করবার লক্ষ্যে আমাকে কি করতে হবে, এই নাম্বার অফ শেয়ার অর্থাৎ সাবসিডিয়ারি লিমিটেডের নাম্বার অফ শেয়ার বের করার মাধ্যমে অনুপাতটাকে নির্ধারণ করতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার। তবে নাম্বার অফ শেয়ার কার? শুধুমাত্র সাবসিডিয়ারি লিমিটেডের নাম্বার অফ শেয়ার আপনাকে বের করতে হবে। তার সূত্রটি হবে আমাদের শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল ডিভাইডেড বাই ফেস ভ্যালু পার শেয়ার, শেয়ার ক্যাপিটাল ডিভাইডেড বাই ফেস ভ্যালু পার শেয়ার। তাহলে সাবসিডিয়ারি লিমিটেডের শেয়ার সংখ্যা আগে বের করতে হবে। এই শেয়ার সংখ্যা কেন বের করতে হবে? কারণ এই সাবসিডিয়ারি লিমিটেডের যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোর মধ্য থেকেই কিন্তু হোল্ডিং লিমিটেড কতগুলো শেয়ার ক্রয় করে নিয়েছে, হোল্ডিং লিমিটেড কিনলো কতগুলো, আর সাবসিডিয়ারির কাছে থাকলো কতগুলো, এটার মাধ্যমে একটা অনুপাত নির্ধারণ করতে হবে। তাহলে শেয়ার প্রফিট রেশিওটা হলো এটি এমন একটি অনুপাত, যে অনুপাতে হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে যাবতীয় বিষয়াদি বন্টিত হবে। আর কি কি বন্টিত হবে তা কিন্তু চুক্তির মধ্যে বলা থাকবে, অর্থাৎ প্রশ্নে কিন্তু বলা থাকবে। জাস্ট অনুপাতটা আমরা বের করে নিয়ে সেই বিষয়গুলোকে আমরা বন্টন করে দেখিয়ে দিব। 3 নাম্বার সিরিয়ালটি হলো আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট অর্থাৎ চলতি বছরের মুনাফা। যদি ক্রয় বিক্রয় তারিখটি, যদি ক্রয়ের তারিখ 1 জানুয়ারি, যদি ক্রয়ের তারিখ 1 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর না হয়ে, যদি ক্রয় বিক্রয় তারিখ বা ক্রয়ের তারিখ 1 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর না হয়ে বছরের অন্য কোনো সময় হয়, তাহলে যদি ক্রয়ের তারিখটি 1 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর না হয়ে বছরের অন্য কোনো সময় হয়, তখনই কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করার প্রয়োজন হয়। তখনই কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করিবার প্রয়োজন হয়, তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রতিটি অঙ্কে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হবে তা কিন্তু নয়। যদি 1 জানুয়ারিতে ক্রয় হয় তাহলে সেখানে কারেন্ট ইয়ার প্রফিট লাগবে না। আবার যদি ক্রয়ের তারিখটি 31 ডিসেম্বর হয় তখনও কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হবে না। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হবে কখন? যখন ক্রয়ের তারিখটি 1 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর না হয়ে ওই সংশ্লিষ্ট বছরের অন্য যে কোনো তারিখে হয়, তখনই আমাকে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হয়। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট 2 ভাবে নির্ণয় করা হবে। যদি কারবারটি লস দিয়ে শুরু হয়ে থাকে, যদি কারবারটি লস দিয়ে শুরু হয়ে থাকে তবে কারেন্ট ইয়ার প্রফিটের সূত্রটি হবে আমাদের, তখন কারেন্ট ইয়ার প্রফিট সমান হবে ওপেনিং লস
ওপেনিং লস মাইনাস হলো আমাদের ক্লোজিং লস। গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারবারটি লাভ দিয়েও শুরু হতে পারে, আবার কিন্তু লস দিয়েও শুরু হতে পারে। যদি কারবারটি লস দিয়ে শুরু হয়ে থাকে তখন কারেন্ট ইয়ার প্রফিট আমাকে নির্ণয় করতে হবে, আর তখন কারেন্ট ইয়ার প্রফিটের সূত্রটি হবে আমাদের ওপেনিং লস মাইনাস ক্লোজিং লস। এখন আসেন, যদি কারবারটি আমাদের প্রফিট দিয়ে শুরু হয়ে থাকে, অর্থাৎ লসের জায়গায় হবে আমাদের প্রফিট। যদি কারবারটি আমাদের প্রফিট দিয়ে শুরু হয়ে থাকে তখন তার সূত্র হবে আমাদের ওপেনিং ইনকাম প্লাস ডিভিডেন্ড, ওপেনিং ইনকাম প্লাস ডিভিডেন্ড মাইনাস ক্লোজিং ইনকাম। তাহলে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা হলো কারেন্ট ইয়ার প্রফিট মূলত সব সময় প্রতিটি অঙ্কেই লাগবে না। যখন ক্রয় বিক্রয়, ক্রয়ের তারিখটি বিশেষ করে 1 জানুয়ারি বা 31 ডিসেম্বরে না হয়ে অন্য কোনো তারিখে সম্পাদিত হয়, তখনই কিন্তু আমাদের কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হয়। কারেন্ট ইয়ার প্রফিট দুইভাবে নির্ণয় হয়, একটা লস দিয়ে, একটা লাভ দিয়ে। লস দিয়ে যদি শুরু হয়ে থাকে তখন তার সূত্র ওপেনিং লস মাইনাস ক্লোজিং লস। আর যদি এখানে আমাদের কারেন্ট যদি প্রফিট দিয়ে শুরু হয়ে থাকে তাহলে কিন্তু তার সূত্রটি দাঁড়াবে আমাদের ওপেনিং ইনকাম প্লাস ডিভিডেন্ড। এটা একটু ভুল করেছি আমি, সেটি হলো আসলে প্রথমে হবে আমাদের ক্লোজিং ইনকাম। এটা সূত্র হয়ে যাবে আমাদের ক্লোজিং ইনকাম মাইনাস হলো ওপেনিং ইনকাম। একটু গুরুত্ব দিয়া মনে রাখবেন, যদি লস দিয়ে শুরু হয় তাহলে ওপেনিং লস মাইনাস ক্লোজিং লস, আর যদি প্রফিট দিয়ে বা ইনকাম দিয়ে, রেভিনিউ দিয়ে শুরু হয় তাহলে ক্লোজিং ইনকাম প্লাস ডিভিডেন্ড মাইনাস ওপেনিং ইনকাম। আমি একটু ভুল করেছিলাম, সেটা আপনারা সংশোধন করে নেবেন প্রিয় বন্ধুরা। আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে 4র্থ নাম্বার উপাদানটি, অর্থাৎ 4র্থ নাম্বার ওয়ার্কিং। 9টি ওয়ার্কিং আমি বলেছি, 9টা ওয়ার্কিং করা মানে অঙ্কের 90% কাজ শেষ। তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন 4র্থ নাম্বার অপশনে, ক্যালকুলেশন প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট এটাকেই আবার অনেক সময় বলা হয় ক্যাপিটাল প্রফিট। তাহলে বলা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট অথবা ক্যাপিটাল প্রফিট। ইহা কারবার ক্রয় বিক্রয়ের পূর্ববর্তী মুনাফা। ইহা কারবার ক্রয়ের পূর্ববর্তী মুনাফা। ইহা কারবার ক্রয়ের পূর্ববর্তী মুনাফা। এই মুনাফা হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে, এই মুনাফা হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে অনুপাতের মাধ্যমে বণ্টিত হবে। অনুপাতের মাধ্যমে বণ্টিত হবে। এর এই বণ্টিত অংশ পরবর্তীতে হোল্ডিং লিমিটেডের অংশটুকু যাবে, কস্ট অফ কন্ট্রোল নির্ণয়ে, এবং সাবসিডিয়ারি লিমিটেডের অংশ যাবে, মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয়ে। তাহলে
এর উপাদানগুলো আমাকে জানতে হবে। এর উপাদান সমূহ অর্থাৎ ক্যাপিটাল প্রফিট বা প্রিকুইজিশন প্রফিটের যে কয়েকটি উপাদান আছে সেই উপাদানগুলো আমি লিখে দিচ্ছি। তার মধ্যে প্রথম উপাদানটা হলো আমাদের ওপেনিং ইনকাম, তারপরে আসবে আমাদের জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কিন্তু সবার অংশ নয়, শুধুমাত্র সাবসিডিয়ারির অংশ। তারপরে আসবে আমাদের ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেটস, ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেটস। আসবে আমাদের ডিক্রিজ ভ্যালু অফ অ্যাসেটস, ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেটস। আসবে আমাদের ডিক্রিজ ভ্যালু অফ অ্যাসেটস। আসবে আমাদের পার্ট অফ কারেন্ট ইয়ার প্রফিট। পার্ট অফ কারেন্ট ইয়ার প্রফিট শব্দের অর্থ হলো কারেন্ট ইয়ার প্রফিটের অংশ বিশেষ। অংশ বিশেষ বলতে ক্রয়ের পূর্বে কয় মাস ছিল, ক্রয়ের পরে কয় মাস হয়েছে তার উপরে ডিপেন্ড করবে। ওপেনিং ইনকামের একটি টাকার ব্যালেন্স থাকবে, জেনারেল রিজার্ভের একটি টাকার ব্যালেন্স থাকবে, ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেটসের একটি টাকার ব্যালেন্স থাকবে, ডিক্রিজ ভ্যালু অফ অ্যাসেটসের একটি টাকার ব্যালেন্স থাকবে এবং সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এবং পার্ট অফ কারেন্ট ইয়ার প্রফিটের একটি টাকার অংশ থাকবে। যোগ করলেই যেটা পাবো তার নাম টোটাল ক্যাপিটাল প্রফিট অথবা টোটাল প্রিকুইজিশন প্রফিট। এই টোটাল ক্যাপিটাল প্রফিট অথবা টোটাল প্রিকুইজিশন প্রফিট যতই হোক না কেন, এটি কিন্তু আমাদের হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে আনুপাতিক অংশে বণ্টিত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, পঞ্চম নাম্বার অপশনটি ছিল আমাদের, এটাকে পঞ্চম নাম্বার আমরা বলতে পারি ক্যালকুলেশন পোস্ট ইকুইজিশন প্রফিট। এটা হলো আমাদের পোস্ট ইকুইজিশন প্রফিট। এটাকেই আমরা বলি রেভিনিউ প্রফিট, এটাকেই বলি আমি রেভিনিউ প্রফিট। ইহা কারবার ক্রয় বিক্রয়ের পরবর্তী মুনাফা, ইহা কারবার ক্রয়ের পরবর্তী মুনাফা, ইহা কারবার ক্রয়ের পরবর্তী মুনাফা। এই মুনাফা প্রশ্নে দেয়াই থাকবে। এই মুনাফা প্রশ্নে দেয়াই থাকে, জাস্ট দেখে দেখে লিখতে হয়, জাস্ট দেখে দেখে লিখতে হয়, জাস্ট দেখে দেখে লিখতে হয়। এই মুনাফা আবার হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে, এই মুনাফা আবার হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মধ্যে অনুপাতের মাধ্যমে বণ্টিত হবে। অনুপাতের মাধ্যমে বণ্টিত হবে। মুনাফার বণ্টিত অংশ, মুনাফার বণ্টিত অংশ হোল্ডিং লিমিটেডের অংশটুকু যাবে, হোল্ডিং লিমিটেডের অংশটুকু যাবে ইনকাম স্টেটমেন্ট নির্ণয়ে, এবং সাবসিডিয়ারি লিমিটেডের অংশ যাবে, এবং সাবসিডিয়ারি লিমিটেডের অংশ যাবে মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয়ে। মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে পোস্ট ইকুইজিশন প্রফিট মূলত কারবার ক্রয়ের পরবর্তী মুনাফা, অর্থাৎ যেদিন হোল্ডিং লিমিটেড সাবসিডিয়ারি লিমিটেডকে ক্রয় করে নিল, তারপরে যতদিন ব্যবসা করলেন, হোল্ডিং লিমিটেড যতদিন ব্যবসা করলেন এবং ব্যবসা করে যে পরিমাণ মুনাফা অর্জন করলেন, এই পরিমাণ মুনাফাটাই কিন্তু আমাদের পোস্ট ইকুইজিশন প্রফিট, অথবা এটাকে আমরা রেভিনিউ প্রফিট বলে থাকি। তাহলে
এই মুনাফার অংশটুকু অর্থাৎ মুনাফা যতটুকু হোক না কেন তা কিন্তু হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেডের মাঝে অনুপাতের ভিত্তিতে বণ্টিত হবে। বণ্টিত হওয়ার পরে হোল্ডিং লিমিটেডের অংশটুকু যাবে আমাদের ইনকাম স্টেটমেন্ট করার জন্য এবং সাবসিডিয়ারি লিমিটেডের অংশটুকু যাবে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট করার জন্য। এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের 6 নাম্বার পর্বে। 6 নাম্বার বিষয়টি আমরা যাচ্ছি। 6 নাম্বারটা হলো আমাদের মাইনরিটি ইন্টারেস্ট। 6 নাম্বার বিষয়টি হলো আমাদের মূলত মাইনরিটি ইন্টারেস্ট। এই মাইনরিটি ইন্টারেস্টকে বলা হয় সংখ্যালঘু স্বার্থ। সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় পরিমাণে কম তাদেরকেই সংখ্যালঘু বলা হয়। আজকের অঙ্কে আমরা জানি দুইটি কোম্পানি রয়েছে, একটা হোল্ডিং একটা সাবসিডিয়ারি। হোল্ডিং হলো বড়, সাবসিডিয়ারি হলো ছোট, তাহলে ছোটটাকেই বলা হচ্ছে মাইনরিটি। তার মানে এখানে সকল প্রকার উপাদান, যে সমস্ত উপাদানগুলো আসবে সবই কিন্তু আমাদের সাবসিডিয়ারি লিমিটেডের অংশ আসবে, কারণ আমাদের মাঝে সাবসিডিয়ারি লিমিটেড কিন্তু মূলত ছোট। তাহলে এইখানে আমাদের যে উপাদানগুলো আসবে সেগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমেই আসবে আমাদের শেয়ার ক্যাপিটাল, তারপরে আসবে আমাদের প্রিকুইজিশন প্রফিট, তারপরে আমাদের আসবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট ইকুইজিশন প্রফিট। তাহলে এই তিনটি উপাদান মূলত বেশি আসবে। এই তিনটি উপাদানই দেখবেন প্রত্যেকটা অঙ্কেই এসেছে। অতএব এই তিনটি উপাদান যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কটা আমাদের নিখুঁত হয়ে যাবে, ভুল হবে না, সেটি আপনারা মাথায় রাখবেন। তাহলে এগুলো কিন্তু মূলত যে উপাদানগুলো লিখেছি এগুলো সবগুলোই কিন্তু আমাদের সাবসিডিয়ারি লিমিটেডের। কারণটা কি, যে একমাত্র সাবসিডিয়ারি লিমিটেডটাই এখানে আমাদের সংখ্যালঘু, অর্থাৎ সংখ্যালঘু স্বার্থ। মাইনরিটি ইন্টারেস্ট বলতে যেহেতু সংখ্যায় পরিমাণে কম তাদেরকে যেহেতু সংখ্যালঘু বলা হয়, অতএব এখানে সংখ্যা শেয়ার কম, শেয়ারের সংখ্যায় কম, ক্যাপিটালের সংখ্যায় কম, অর্থাৎ যার ক্যাপিটাল বা শেয়ার সংখ্যা কম সেই কিন্তু আমাদের সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি ইন্টারেস্ট। এখানে কিন্তু শেয়ার সংখ্যা কম বা শেয়ার ক্যাপিটাল কম একমাত্র সাবসিডিয়ারি লিমিটেড কোম্পানির। অতএব সেই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন। এই মাইনরিটি ইন্টারেস্ট সর্বদাই ব্যালেন্স শিটের দায় পাশে গিয়ে বসবে। সর্বদাই ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। যা লিখেছি আমি, এই মাইনরিটি ইন্টারেস্ট সর্বদাই ব্যালেন্স শিটের দায় পাশে গিয়ে বসবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাচ্ছি 7 নাম্বার পোরশন। 7 নাম্বারটা হলো কস্ট অফ কন্ট্রোল। এই কস্ট অফ কন্ট্রোলকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। এই নিয়ন্ত্রণ হিসাবটা শুধুমাত্র হোল্ডিং এর জন্য প্রযোজ্য হবে। এখানে বলা হয়েছে অ্যামাউন্ট পেইড ফর শেয়ার পাবলিক বলা হচ্ছে একে পারচেজ ভ্যালু। অর্থাৎ হোল্ডিং লিমিটেড যখন সাবসিডিয়ারি লিমিটেডকে ক্রয় করে নিয়েছিল, যত টাকা দিয়ে হোল্ডিং লিমিটেডের শেয়ারগুলো, যত টাকা দিয়ে হোল্ডিং লিমিটেড সাবসিডিয়ারি লিমিটেডের শেয়ারগুলো ক্রয় করে নিয়েছিল, যত টাকা দিয়ে সাবসিডিয়ারি লিমিটেডকে অধিগ্রহণ করেছিল, ওই টাকাটাকেই বলা হয়েছে অ্যামাউন্ট পেইড ফর শেয়ার অবলিক, একে বলা হয় পারচেজ ভ্যালু, আবার একেই আবার বলা হয় ইনভেস্টমেন্ট। তাহলে তিনটা শব্দের মধ্যে যে কোনো তিনটা শব্দের মধ্যে যে কোনো একটি লেখা যেতে পারে, দুইটি লেখা যেতে পারে, এমনকি তিনটাও আমরা লিখতে পারি। এইখান থেকে আমরা লেস করব ফেস ভ্যালু অফ শেয়ার। ফেস ভ্যালু অফ শেয়ার, এই ফেস ভ্যালু অফ শেয়ারটা কার? হোল্ডিং লিমিটেডের ফেস ভ্যালু অফ শেয়ার, যেটা আপনি ইনার কলাম হিসাবে ব্যবহার করবেন। এর সাথে অ্যাড হবে আমাদের প্রি অ্যাকুইজিশন প্রফিট। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে ক্যাপিটাল প্রফিটটাও লিখতে পারি, কিন্তু প্রি অ্যাকুইজিশন লেখাটাই পারফেক্ট হবে বলে আমি মনে করি। তাহলে এখানে প্রি অ্যাকুইজিশন প্রফিট হোল্ডিং লিমিটেড এখানে এসে যোগ হয়ে যাবে। তারপরে এখানে আপনার অ্যাড হয়ে যাবে ডিভিডেন্ড। ডিভিডেন্ডটাও কিন্তু আমাদের হোল্ডিং লিমিটেডের অংশ। মাইনরিটি ইন্টারেস্টটা যেমন শুধুমাত্র সাবসিডিয়ারির জন্য বরাদ্দ, এই কস্ট অফ কন্ট্রোলটা ঠিক তেমনই হোল্ডিং কোম্পানির জন্য বরাদ্দ। এইখানে আবার অ্যাড হয়ে যাবে বোনাস। বোনাসটাও কিন্তু হোল্ডিং লিমিটেড, অর্থাৎ এখানে যা কিছু আসতেছে বা আসবে সবই কিন্তু হোল্ডিং লিমিটেডের অংশ আসবে। এটা যোগ বিয়োগ করে আপনি এই
পারচেজ ভ্যালু বা ইনভেস্টমেন্ট বরাবর টাকাটা লিখবেন এবং যোগ বিয়োগ করে একটা ফলাফল নিয়ে আসবেন। মনে রাখবেন, এই যোগ বিয়োগ করে ফলাফল যেটি আসবে, ফলাফলটা যদি আমাদের পজিটিভ আসে তাহলে তার নামকরণ করতে হবে গুডউইল, আর এটা যাবে ব্যালেন্স শিটের সম্পদ পাশে। আর ফলাফলটি যদি আমার নেগেটিভ ব্যালেন্স আসে তাহলে তার নামকরণ করতে হবে ক্যাপিটাল রিজার্ভ, আর যদি এসে যায় ক্যাপিটাল রিজার্ভ তাহলে সেটি যাবে ব্যালেন্স শিটের দায় পাশে। কথাটি আরেকবার বলি, কস্ট অফ কন্ট্রোলের যে ফলাফল, সর্বশেষ যে ফলাফলটি আমাদের এসেছে, এই ফলাফলটি যদি পজিটিভ ব্যালেন্স আসে তাহলে তার নামকরণ করতে হবে গুডউইল, আর এই গুডউইলটা যাবে ব্যালেন্স শিটের সম্পদ পাশে। আর যদি এই ফলাফলটি আসে নেগেটিভ ব্যালেন্স তাহলে এটা যাবে আমাদের সরাসরি ব্যালেন্স শিটের দায় পাশে এবং তার নামকরণ করতে হবে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ যদি হয় দায় পাশে যাবে, আর গুডউইল যদি হয় তাহলে সম্পদ পাশে যাবে। পজিটিভ ব্যালেন্স হলে গুডউইল হবে, নেগেটিভ ব্যালেন্স হলে ক্যাপিটাল রিজার্ভ হবে। তাহলে ফলাফলটা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা কি রিজার্ভ হয়েছে না গুডউইল হয়েছে। আমি যাচ্ছি আপনাদেরকে 8 নাম্বার পর্বে নিয়ে, যার নাম ক্যালকুলেশন আনরিয়েলাইজড প্রফিট। এই আনরিয়েলাইজড প্রফিটটা হলো আমাদের অবন্টিত মুনাফা বা অন্তর্ভুক্তকৃত পণ্যের মুনাফা। এটা দুইভাবে নির্ণয় করা হয়। যদি প্রশ্নে সেলস ভিত্তি হয়, যদি প্রশ্নে সেলস ভিত্তি হয় তবে আনরিয়েলাইজড প্রফিট সমান সমান, সেলস ভিত্তি হলে আনরিয়েলাইজড প্রফিট সমান সমান আনসোল্ড স্টক অর্থাৎ অবিকৃত মজুদ পণ্য গুণন হবে আমাদের রেট অফ প্রফিট। এই রেট অফ প্রফিট বলতে তখন একটা প্রফিটের পার্সেন্টেজ থাকবে, এই প্রফিটের পার্সেন্টেজটা সরাসরি আমরা আনসোল্ড স্টকের উপরে কেটে নিব। দ্বিতীয় অপশন, যদি প্রশ্নে কস্ট ভিত্তি হয়, তাহলে ভিত্তি এখানে দুটি, একটা সেলস ভিত্তি আর একটা হলো কস্ট ভিত্তি। যদি সেলস ভিত্তি হয় তাহলে আনসোল্ড স্টক গুণন রেট অফ প্রফিট, আর যদি কস্ট ভিত্তি হয় তখন তার সূত্র হয়, একটু আমি লিখে নিচ্ছি, আনরিয়েলাইজড প্রফিট সমান সমান সূত্রটি হয়ে যাবে আমার যথারীতি আনসোল্ড স্টক গুণন রেট অফ প্রফিট, নিচেও ব্যবহার করতে হবে 100 প্লাস রেট অফ প্রফিট। 100 প্লাস রেট অফ প্রফিট বিষয়টি গুরুত্বপূর্ণ, যে ক্রয় মূল্য ভিত্তি হতে পারে, বিক্রয় মূল্য ভিত্তি হতে পারে। যদি সেখানে ক্রয় মূল্য ভিত্তি হয় তাহলে তার সূত্রটা একটু বড় হয়, আনসোল্ড স্টক গুণন রেট অফ প্রফিট ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ প্রফিট। এই আনরিয়েলাইজড প্রফিট সর্বদাই, এই আনরিয়েলাইজড প্রফিট সর্বদাই ইনকাম স্টেটমেন্ট অফ হোল্ডিং লিমিটেড হতে এবং ব্যালেন্স শিটে ইনভেন্টরি হতে বাদ দিতে হবে। ইনভেন্টরির অপর নাম কিন্তু আবার স্টক, তাহলে ইনভেন্টরি অবলিক স্টক হতে বাদ দিতে হবে বা বাদ যাবে, এটি হলো আমাদের নিয়ম। বাদ দিতে হবে বা বাদ যাবে একই অর্থে মূল্যায়িত হলো, তাই না বন্ধুরা? তাহলে দেখেন, এই আনরিয়েলাইজড প্রফিটের ভিত্তি হবে দুইটা, একটা ক্রয় মূল্য ভিত্তি, একটা হলো বিক্রয় মূল্য ভিত্তি। তাহলে ভিত্তিটা কি হিসাবে দেওয়া আছে সেটি কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখতে হবে এবং সেটি লিখতে হবে। সর্বশেষ স্তরে আমি অবস্থান করতেছি, তা হলো ইনকাম স্টেটমেন্ট ফর হোল্ডিং লিমিটেড, অর্থাৎ এই ইনকাম স্টেটমেন্টটা কার হবে? হোল্ডিং লিমিটেডের জন্য হয়ে যাবে। প্রথমে লিখবেন তাহলে ইনকাম অ্যাজ ব্যালেন্স শিট, প্রথমেই লিখবেন ইনকাম অ্যাজ ব্যালেন্স শিট, অর্থাৎ ব্যালেন্স শিটের ভিতরে হোল্ডিং লিমিটেড নামে একটি ইনকাম ব্যালেন্স দেওয়া থাকবে, সেই ব্যালেন্সটি এখানে আপনি লিখবেন। এর সাথে সর্বদাই অ্যাড হবে আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট
আর এটা তো জানেন যে পোস্ট ইকুইজিশন প্রফিটের অপর নাম কিন্তু রেভিনিউ প্রফিট। তাহলে এটা কিন্তু হোল্ডিং লিমিটেডের যে অংশটুকু সেটাই কিন্তু এখানে আসবে, অন্যটা কিন্তু আসবে না। তাহলে এখানে যোগ হয়ে গেল আমাদের পোস্ট ইকুইজিশন প্রফিট অথবা রেভিনিউ প্রফিট। এইখান থেকে আমাদের বাদ যাবে আনরিয়েলাইজড প্রফিট। একটু আগে 8 নাম্বারে সেটি আমি বলেছি যে আনসোল্ড স্টকের মাধ্যমে যে মুনাফা পাওয়া যায়, আনরিয়েলাইজড প্রফিট পাওয়া যায়, সেই আনরিয়েলাইজড প্রফিটটা কিন্তু এই হোল্ডিং লিমিটেডের ইনকাম স্টেটমেন্ট থেকে বাদ যাবে। তারপরে আরেকটি জিনিস এখান থেকে বাদ যাবে, তা হলো ডিভিডেন্ড হোল্ডিংয়ের অংশ। অর্থাৎ হোল্ডিং লিমিটেড যে পরিমাণ ডিভিডেন্ডের ভাগ পেয়েছে সেই ডিভিডেন্ডটা উনি কারবারে রেখে যাবেন না, উনি কারবার থেকে টাকাটা তুলে নিয়ে যাবেন। অতএব কারবারের ইনকাম স্টেটমেন্ট থেকে সেই টাকাটি বাদ যাবে প্রিয় বন্ধুরা। এই ইনকাম স্টেটমেন্টটি আবার সরাসরি ব্যালেন্স শিটের দায় পাশে গিয়ে বসবে। অর্থাৎ 9 নাম্বার ওয়ার্কিংসের মাধ্যমে যে ইনকাম স্টেটমেন্ট আমরা পেয়েছি, এই ইনকাম স্টেটমেন্টটা সরাসরি আমরা ব্যালেন্স শিটের দায় পাশে বসিয়ে দিব। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম হোল্ডিং কোম্পানির বা বিজনেস কম্বিনেশন নামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা নিয়ে। এরপরে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হব, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, অধ্যয়ন করতে থাকুন। এরপরেই আমি ক্লাস নিয়ে আসব, অঙ্কের ক্লাস। সে নাগাদ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।